চীনের বিজ্ঞানীরা এবার হিরে তৈরি করে ফেলেছেন, কিন্তু না, সেটাকে মোটেই নকল হিরে বলা যাবে না। আর তাতেই উথাল পাথাল কাণ্ড শুরু হয়েছে বিশ্বজুড়ে। আসলে চীনের বিজ্ঞানীরা এমন একটা হিরে তৈরি করেছেন যাকে প্রকৃত হিরেই বলতে হবে, অথচ সেই হিরে কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়া হিরে নয়। খনির প্রাকৃতিক হীরের একেবারে নিখুঁত বিকল্প এখন চীনের বিজ্ঞানীদের ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে। আর চীনের যে কোনো আবিষ্কার মানেই তার পেছনে অবশ্যই থাকবে অর্থনীতির দূর ভবিষ্যতের ভাবনা। এই হীরের ক্ষেত্রেও তাই হয়েছে। সেটা জানলে স্তম্ভিত হতে হবে, সে কথায় পরে আসছি। খনির প্রাকৃতিক হীরের মূল ব্যবহারই ছিল গয়না শিল্পে। আগে ছিল রাজা বাদশাদের, আর এখন তা অতি বড় লোকদের ব্যাপার। চীন এক ঝটকায় হীরের সেই তথাকথিত আভিজাত্যকে টেনে নামিয়েছে। একই সঙ্গে বিশ্বের অন্য দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে হীরের আসল ব্যবহার কাকে বলে। খনির হীরের আসল মূল্য কত? সেই মূল্য কি সত্যি আসল, নাকি ওই মূল্য একটা বিজ্ঞাপনের চমক দিয়ে বানানো হয়েছে? প্রকৃতিতে হীরে তথা ডায়মন্ড পাওয়া যায় খুব নির্দিষ্ট কিছু খনিতে। মাটির গভীর থেকে হীরে উঠে এসেছিল আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার সঙ্গে। হীরে মানে এক কথায় কার্বনের স্ফটিক বা ক্রিস্টাল তৈরি হওয়ার প্রক্রিয়া, যাতে লেগে যায় 100 কোটি থেকে 350 কোটি বছর সময়, মানে পৃথিবীর বয়সের প্রায় 1/3 সময়। আর চীন এখন এই কোটি বছরের প্রাকৃতিক ভূগর্ভস্থ চাপ এবং তাপকে তাদের হাইড্রোলিক প্রেস মেশিনের ভেতরে ফুটিয়ে তুলেছে মাত্র 7 দিনে। হ্যাঁ, 7 দিনেই কেল্লা ফতে। আর তাই দিয়ে তারা কি কি কামাল করতে চাইছে, আজকের এই এপিসোডে আপনাদের কাছে তা তুলে ধরব। এই অবাক করা কাণ্ড কারখানা জানবেন মাত্র কয়েক মিনিটে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে হীরে নিয়ে কতগুলো প্রশ্ন রাখা যাক। হীরে কি সত্যি দুষ্প্রাপ্য? আর দুষ্প্রাপ্য বলেই কি হীরের এত দাম? কিন্তু হীরে কি সত্যি প্রকৃতির একটা অপূর্ব সৃষ্টি, নাকি শুধুই প্রচারের ঢক্কা নিনাদে একে বানানো হয়েছে অতি মূল্যবান? এখনো যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে তাতে হীরের অনেক অজানা ইতিহাস সামনে চলে আসছে। আর শুরুতেই বলেছি, এর পেছনে রয়েছে চীনের বিজ্ঞানীদের অবদান। একটু পিছিয়ে যাওয়া যাক। গল্পের শুরুটা 1888 সালে দক্ষিণ আফ্রিকার কিম্বারলি খনিতে। সেখানে প্রচুর হীরে পাওয়া গেল ওই সময়। ডি বিয়ার্সের প্রতিষ্ঠাতা সেসিল রোডস বুঝলেন, বাজারে যদি এত হীরে একসঙ্গে চলে আসে তবে হীরের দাম কাঁচের টুকরোর মতো হয়ে যাবে। এই ডি বিয়ার্স কি? ডি বিয়ার্স গত 1 শতাব্দী ধরে বিশ্বের হীরের যোগানকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞাপনের কায়দায় হীরেকে তারা ভালোবাসার মহামূল্যবান প্রতীক বানিয়েছে। এক কথায় হীরের ইতিহাসের সবচেয়ে সফল এবং একচেটিয়া খনি সিন্ডিকেট এই ডি বিয়ার্স। অনেক হীরে পাওয়ার বিপদটা তারা ভালোই বুঝেছিল ওই সময়। তাই তারা এক অদ্ভুত চাল চালল। চারপাশের সমস্ত খনি কিনে নিয়ে হীরের যোগান নিজেদের মুঠোয় পুরে নিল ডি বিয়ার্স। হীরে খনি থেকে উঠত ঠিকই, কিন্তু তা বাজারে যেত না, জমা হতো ডি বিয়ার্সের ভল্টে। বাজারে তৈরি করা হলো এক কৃত্রিম সংকট। মানুষ ভাবলেন হীরে বুঝি পৃথিবীর সবচেয়ে দুর্লভ বস্তু। কিন্তু শুধু যোগান আটকে রাখাই তো যথেষ্ট ছিল না। দরকার ছিল মানুষের মনে হীরে কেনার তীব্র চাহিদাও তৈরি করা। 1939 সালে ডি বিয়ার্স হাত মেলালো আমেরিকার একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে। 1947 সালে জন্ম নিল ইতিহাসের অন্যতম প্রভাবশালী স্লোগান, এ ডায়মন্ড ইজ ফরএভার, হীরে চিরদিনের জন্য। এই একটি বাক্যই রাতারাতি মানুষের মনস্তত্ত্ব বদলে দিল। হীরেকে বানিয়ে দেওয়া হলো খাঁটি ভালোবাসার একমাত্র প্রমাণ। ধনীদের প্রেম বা বিয়ের প্রস্তাব মানেই আঙুলে হীরের আংটি থাকা বাধ্যতামূলক।
তার সঙ্গে বিয়ার্স আরও এক কাঠি উপরে গিয়ে যেন এক অঘোষিত নিয়ম বেঁধে দিল। তারা বলল, একটি হীরের আংটির পেছনে যুবকদের অন্তত 2 মাসের রোজগার খরচ করা উচিত। একেই বলে বিজ্ঞাপন। মানুষের ভালোবাসার একটি সুনির্দিষ্ট আর্থিক মূল্য বেঁধে দিল হীরা বিক্রি সংস্থা। আর হীরে চিরদিনের হওয়ার কারণে মানুষ কখনো তা বিক্রি করতে চাইতো না। ফলে হীরের কোনো সেকেন্ড হ্যান্ড বাজার তৈরিই হলো না। তৈরি হয়ে গেল ডি বিয়ার্সের একচেটিয়া রাজত্ব। শুধু বিজ্ঞাপনের বয়ানই নয়, মানুষের জীবনের অঙ্গই যেন হয়ে উঠল ওই বিজ্ঞাপনের ভাষা। চীনে ল্যাবরেটরিতে তৈরি হীরেকে বলা হচ্ছে ল্যাব গ্রোন হীরে। এই হীরের কি অসামান্য ব্যবহার চীন আবিষ্কার করেছে তা তো বলবই, তবে সেটা বুঝতে গেলে একটু আসল হীরে তৈরির বিষয়টা জানতে হবে। খুব সরল করে বিষয়টি আপনাদের সামনে আনছি। মাটির গভীরে রয়েছে পৃথিবীর আদিম পরীক্ষাগার, সেখানেই জন্ম নেয় হীরে। হীরের মূল কাঁচামাল হলো খাঁটি কার্বন। মানে হীরের জন্ম কোনো রহস্যময় উপাদান থেকে নয়। আমাদের চারপাশে থাকা কয়লা, পেন্সিলের গ্রাফাইট বা ঝুলকালি যে উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ কার্বনই হীরের মূল উপাদান। পৃথিবীর উপরিভাগ বা ভূত্বকে হীরে তৈরি হতে পারে না। এর জন্য যেতে হয় মাটির প্রায় 200 কিলোমিটার গভীরে, পৃথিবীর দ্বিতীয় স্তরে, যাকে বলা হয় ম্যান্টল। এই ম্যান্টল স্তরে কার্বন পরমাণুগুলো এমন এক তাপ এবং চাপের মুখোমুখি হয় যা ল্যাবে তৈরি করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব বললেই চলে। কি রকম? সেখানে তাপমাত্রা থাকে প্রায় 1050 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপে লোহাও গলে জল হয়ে যায়। আর সেখানে চাপ থাকে কত? চাপ থাকে প্রায় 45 থেকে 60 কিলো পাস্কাল। কিলো পাস্কাল কি? সহজ কথায় একটা উদাহরণ দিই। আপনার কাঁধের উপর যদি একটা আস্ত আইফেল টাওয়ার খাড়া করে দেওয়া হয়, তাহলে যে মারাত্মক চাপ তৈরি হবে, কার্বন সেখানে ঠিক সেই চাপের মুখে পড়ে। এই তীব্র চাপ এবং তাপের ফলে কার্বনের পরমাণুগুলোর সাধারণ বন্ধন একেবারে ভেঙে যায়। এই সময় তারা নিজেদের বাঁচানোর জন্যে চারপাশের আরও 4টি কার্বন পরমাণুর সঙ্গে প্রচণ্ড শক্ত করে হাত ধরাধরি করে ত্রিমাত্রিক বা 3D জাল তৈরি করে। বিজ্ঞানীর ভাষায় একে বলা হয় টেট্রাহেড্রাল বন্ড। কার্বন পরমাণুর এই বিশেষ জ্যামিতিক সজ্জার কারণেই হীরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উপাদানে পরিণত হয়। হীরের শক্তির সঙ্গে অন্য কারোর তুলনাই হয় না। কার্বনের এই স্ফটিক বা ক্রিস্টাল তৈরি হওয়ার প্রক্রিয়াটি কিন্তু খুব চটজলদি হয় না। মাটির নিচে এই পরমাণুগুলো গুছিয়ে বসতে এবং নিখুঁত হীরেতে পরিণত হতে 100 কোটি থেকে 350 কোটি বছর সময় লেগে যায়। কিন্তু মাটির 150 থেকে 200 কিলোমিটার নিচে তৈরি হওয়া এই হীরে মানুষের হাতে পৌঁছতই না যদি না প্রকৃতি একটা বিশেষ লিফটে করে তা তুলে দিত। পৃথিবীর গভীর থেকে ম্যাগমা বা তরল লাভা প্রচণ্ড বিস্ফোরণের সঙ্গে খাড়া পাইপের মতো পথ দিয়ে উপরে উঠে আসে, যাকে কিম্বারলাইট ভলক্যানো বলা হয়। এই লাভাই ম্যান্টল স্তর থেকে হীরেগুলোকে নিজেদের সাথে করে টেনে ভূত্বকের কাছাকাছি নিয়ে আসে, মানে লিফটের কাজ করে। লাভা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই কিম্বারলাইট পাথরের খনি খুঁড়েই মানুষ হীরে বের করে নিয়ে আসে। আর চীন এখন এই কোটি বছরের প্রাকৃতিক ভূগর্ভস্থ চাপ এবং তাপকে মাত্র 7 দিনে তাদের হাইড্রোলিক প্রেস মেশিনের ভেতরে ফুটিয়ে তুলেছে। কিন্তু প্রশ্নটা হলো, চীন হীরের আবিষ্কার নিয়ে উঠে পড়ে লাগলো কেন? শুধু গয়নাকাটির পেছনে তো চীনা বিজ্ঞানীরা এত সময় দেবেন, এ তো হতে পারে না। চীনের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে একটাই এজেন্ডা থাকে, সেটা হলো অর্থনীতি। অর্থনৈতিক একটা দৃষ্টিকোণ না থাকলে চীন সেদিকে এক পাও বাড়ায় না। আর এখানে তো অর্থনীতির কোনো গল্প নেই। তাহলে কি হলো? এবার আসবো সেই প্রসঙ্গে। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সুপার কম্পিউটারগুলো চিপ ছাড়া কাজ করার সময় প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়।
আর হিরে হলো প্রকৃতির সেরা তাপ পরিবাহী, যা সিলিকনের চেয়েও 13 গুণ বেশি দ্রুত তাপ শুষে নিতে পারে। চীন এই চিপগুলোর উপর হীরের পাতলা স্তর ব্যবহার করছে, যাতে অতি উচ্চ ক্ষমতার চিপগুলো পুড়ে না যায়। এর ফলে এই সমস্ত চিপ স্বাভাবিকের চেয়ে 100 গুণ দ্রুত কাজ করতে পারছে। হ্যাঁ, 100 গুণ দ্রুত। নয়া এই আবিষ্কারে চীনের কাছে কিন্তু সময়টা অত্যন্ত মূল্যবান। এছাড়া কোয়ান্টাম কম্পিউটিংয়ে হীরের ব্যবহার তাক লাগিয়ে দিয়েছে চীনা বিজ্ঞানীদের। হীরের ভেতর পারমাণবিক গঠনে বিশেষ পরিবর্তন ঘটিয়ে সেটাকে কোয়ান্টাম কম্পিউটারের মূল চিপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত সংবেদনশীল ম্যাগনেটোমিটার বা চৌম্বকীয় সেন্সর তৈরি করা যায়, আর এটা দিয়ে চিকিৎসার ক্ষেত্রে নিখুঁতভাবে মস্তিষ্কের স্ক্যান করা সম্ভব। আর হীরের তৈরির এই অতি সংবেদনশীল কোয়ান্টাম সেন্সরগুলো সামরিক ক্ষেত্রেও র্যাডারের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এর সাহায্যে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন কিংবা র্যাডারের চোখকে ফাঁকি দেওয়া স্টেলথ যুদ্ধ বিমান বা ড্রোনকে অনায়াসে ট্র্যাক করা বা চিহ্নিত করা যায়। ইরান যুদ্ধে কি তার সফল প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি? আরও আছে। মহাকাশযান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্রগুলোতে প্রচুর তাপ এবং শক্তি উৎপন্ন হয়। হিরে ছাড়া এই তীব্র লেজার রশ্মির তাপ অন্য কোনো উপাদান সহ্য করতে পারে না। তাই সামরিক লেজারের অপটিক্স এবং আউটপুট উইন্ডো তৈরিতে চীন এই কৃত্রিম হিরে ব্যবহার করছে, আর তাতেই বদলে যেতে বসেছে গোটা দুনিয়া। চীনের এই শিল্প প্রযুক্তির বিপ্লবের ধাক্কায় ভারতের ঐতিহ্যবাহী হিরে শিল্পে এই মুহূর্তে একটা অভাবনীয় ঐতিহাসিক ওলটপালট চলছে। 2026 সালের একেবারে সাম্প্রতিক অর্থনৈতিক পরিসংখ্যান জানিয়েছে এই বিপদের গভীরতা কতটা। ভারতে কিন্তু কোনো হীরের খনি নেই। ভারত আসলে একটা গ্লোবাল জব ওয়ার্ক ফ্যাক্টরি। আফ্রিকা, বতসোয়ানা, রাশিয়া বা অস্ট্রেলিয়ার খনি থেকে যখন হিরে তোলা হয়, তখন সেগুলোকে দেখতে একদম সাধারণ নুড়ি পাথরের মতো ম্যাটমেটে এবং অপরিচ্ছন্ন লাগে। এগুলোকে বলা হয় রাফ ডায়মন্ড বা অপরিশোধিত হিরে। এই কাঁচা হিরেগুলো জাহাজে করে সরাসরি চলে আসে গুজরাটের সুরাটে। সুরাটের কারিগররা বিশ্বের সবচেয়ে দক্ষ বলে মনে করা হয়। তারা এই কাঁচা পাথরগুলোকে কেটে নিখুঁত আকৃতি দিয়ে ঘষে ঘষে ভেতরের উজ্জ্বলতা বের করেন। সুরাটে পালিশ হওয়ার পর সেই চকচকে হিরেগুলো আবার আমেরিকা, ইউরোপ, হংকং বা দুবাইয়ের বাজারে চলে যায়। কিন্তু চীনের ল্যাব গ্রোন হিরে এসে এসব কিছু ওলটপালট করে দিয়েছে। সুরাটের প্রাকৃতিক হীরার কাটিং এবং পলিশিং শিল্প এখন চরম মন্দার মুখোমুখি হতে চলেছে। তথ্য বলছে, আন্তর্জাতিক চাহিদা কমে যাওয়ায় ভারতের প্রাকৃতিক হীরে রপ্তানি গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। প্রায় $350 মিলিয়ন খরচ করে বিশ্বের বৃহত্তম হীরে ব্যবসার কেন্দ্র সুরাট ডায়মন্ড বোর্স তৈরি করা হয়েছিল। এখানে সেই মুহূর্তে প্রায় 95% জায়গা খালি পড়ে রয়েছে। মানে নতুন করে কারবার তৈরির জন্য সেই জায়গা কেউ কিনছে না। গত কয়েক বছরে প্রায় 5000 ছোট এবং মাঝারি পলিশিং ইউনিট পাকাপাকি বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছেন প্রায় 2 লক্ষেরও বেশি কারিগর। প্রথাগত হীরা কারিগরদের দৈনিক মজুরি মারাত্মকভাবে কমে দৈনিক 150 থেকে 350 টাকায় এসে ঠেকেছে। একে কি চীনা আগ্রাসন বলবো, নাকি বলবো হীরের মায়াজাল কাটিয়ে প্রযুক্তির জয়? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।